আজকে আমরা আমাদের বাংলাদেশ পুলিশের প্রথম ট্রিক্স ভিত্তিক যেই অনলাইন প্ল্যাটফর্ম আছে, এই অনলাইন প্ল্যাটফর্মে আপনারা আহ, পুলিশ পদোন্নতির চ্যালেঞ্জ বেচে 2026-এর সক্রিয় সদস্য আপনাদের সবাইকে 15তম ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসের বিষয়বস্তু সাজানো হয়েছে পুলিশ রিপোর্ট সংক্রান্ত সকল বিষয় নিয়ে। এখানে দ্বিতীয় সংশোধন অধ্যাদেশে 173 শর্ট এফএন ক এবং 173 শর্ট এফএন খ এর যে বিষয়গুলো আছে পুলিশ রিপোর্টে, এই সকল বিষয়ই আমরা আলোচনা করব শুধুমাত্র দুইটা ট্রিক্সের মাধ্যমে। আপনারা সবকিছু খুব সহজেই বুঝে নিতে পারবেন। আজকের ক্লাসটা খুবই ট্রিকি একটা ক্লাস হতে চলেছে এবং আপনারা আজকের এই ক্লাসটা অনেক বেশি এনজয় করবেন আমার বিশ্বাস। জটিল বিষয় কিভাবে খুব সহজভাবে মনে রাখা যায় এবং দীর্ঘদিন মনে রাখা যায় এবং খাতায় উপস্থাপন যোগ্য করে পড়া যায় এবং কনসেপ্ট ক্লিয়ার করে পড়া যায়, এরই একটা হাই ভোল্টেজ এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ক্লাস আপনারা আজকে পেতে যাচ্ছেন। তাহলে গত ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়গুলো একটু আবার স্মৃতি পুনর্জীবিত করি। আমরা পুলিশ রিপোর্ট সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি। এই পুলিশ রিপোর্ট আমাদের ফৌজদারি কার্যবিধির 173 ধারায় বর্ণিত আছে, আর সেই সাথে 272 বিধি এবং 275 বিধিও আমাদের পুলিশ রিপোর্টের মধ্যে আমরা সংজ্ঞায়িত করেছি। আবার এই পুলিশ রিপোর্টকে সংজ্ঞায়িত করতে গিয়ে আমরা চার্জশিট বা অভিযোগপত্রের সাথে বিপি ফর্ম 39 ব্যবহার করেছি, আর ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদনের সাথে আমরা বিপি ফর্ম 42 ব্যবহার করেছি। রাইট? তো এইভাবে আমরা বিষয়টাকে সংজ্ঞায়িত করেছি। তো পুলিশ রিপোর্টের সংজ্ঞাটা এখন যদি আমি আবার সংজ্ঞায়িত করতে চাই, এইভাবে আমরা লিখতে পারি যে কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক কোনো মামলা তদন্ত কার্যক্রম পরিচালনা শেষে উক্ত মামলার ঘটনার সাথে সম্পৃক্ত আছে মর্মে বা সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় মর্মে তাদের বিচার প্রার্থনা করে বিজ্ঞ আদালতে যে প্রতিবেদন অথবা সাক্ষ্য প্রমাণ নাই বা ঘটনার সাথে জড়িত নাই বা ওই সাধারণত ঘটনাটা মিথ্যা, এই ধরনের ক্ষেত্রে এজাহারে সংশ্লিষ্ট আসামিদের অব্যাহতি বা নিষ্পত্তি চেয়ে যে রিপোর্ট প্রদান করা হয় তা হচ্ছে পুলিশ রিপোর্ট। এই পুলিশ রিপোর্টটা হচ্ছে আমাদের যেটা বললাম বিপি ফর্ম 39 আর হচ্ছে 42 মোতাবেক। তো পুলিশ রিপোর্টের সংজ্ঞাটা নিজেদের মতো করে আমরা দিব। আমি আজকে আপনাদের পিডিএফটা দিয়ে দিব, পুরো ডিটেলস এর আলোচনা, সমস্যা নাই, ওখান থেকে আপনারা বিস্তারিত আরো দেখে নেবেন। তাহলে এই পুলিশ রিপোর্টকে আবার আমরা জানি দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে ওই চার্জশিট আর হচ্ছে ফাইনাল রিপোর্ট। তো চার্জশিটের বাংলা অভিযোগপত্র আর ফাইনাল রিপোর্টের বাংলা হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন। এই চার্জশিটের সংজ্ঞাটাও তো আমরা জানি, ফাইনাল রিপোর্টের সংজ্ঞাটাও আমরা জানি, এটা আমি বলতেছি না। এখান থেকে চার্জশিট এবং ফাইনাল রিপোর্টের পার্থক্য আসতে পারে। তো পার্থক্য যখন আসবে তখন আপনার আগে চার্জশিটের সংজ্ঞাটা দিবেন, ফাইনাল রিপোর্টের সংজ্ঞাটা দিবেন, সংজ্ঞাগত বিষয় ধারাগত বিষয় দিবেন। চার্জশিটে আসামির নাম ঠিকানা উল্লেখ থাকে, ফাইনাল রিপোর্টে আসামির নাম ঠিকানা সাধারণত উল্লেখ থাকে না। ঠিক আছে? তারপরে চার্জশিটের ধারা কত দিবেন, ফাইনাল রিপোর্টের ধারা কত দিবেন, চার্জশিটের পিআরবি কত, ফাইনাল রিপোর্টের পিআরবি কত, চার্জশিটের বিপি ফর্ম কত, ফাইনাল রিপোর্টের বিপি ফর্ম কত। এইভাবে একটা সেটআপ দাঁড় করায় কিন্তু আপনি চার্জশিট এবং ফাইনাল রিপোর্টের পার্থক্যটা আপনি দিতে পারবেন। ঠিক আছে? তাহলে আমরা শুরুতে চার্জশিট এবং ফাইনাল রিপোর্টের পার্থক্য সম্পর্কে একটা ধারণা নিলাম এবং সংজ্ঞার বিষয়টা ধারণা নিলাম। এখন আসেন আমাদের যেই পুলিশ রিপোর্ট আমরা পড়লাম, এই পুলিশ রিপোর্টের প্রথম যেই ধারাটা 173-এর এক ধারা, 173-এর তিনটা ধারা আমরা পড়বো। 173-এর 1,
173-এর 2, 173-এর 3, কয়টা ধারা? 3টা। তাহলে প্রথম যে ধারাটা 173-এর 1, ক খ এগুলো আমার জানার দরকার নাই। আপনার এই পরীক্ষা হলে ক খ মাথা গুলায় লাভ নাই, আমি যেটা যেভাবে পড়াই ভাবে শিখেন। ক খ আছে, আমার ক খ দরকার নাই। 173-এর 1-এ আপনি শুধু এটুকু শিখেন, আপনার আপনি মামলার তদন্তকারী কর্মকর্তা, আপনি মামলাটা তদন্ত শেষ করে ওই তদন্ত প্রতিবেদন বা ওই পুলিশ রিপোর্টটা বিজ্ঞ আদালতে প্রতিবেদন করছে, পাঠাইছেন। বিজ্ঞ আদালতে প্রেরণ করার পরে এই তদন্ত প্রতিবেদন সম্পর্কে আপনি এর ফলাফল বাদীকে জানাবেন, আপনাকে জানাতে হবে। তাহলে 173-এর 1-এ বলা হয়েছে বাদীকে আপনার তদন্তের ফলাফল, আপনি কি তদন্ত করলেন, কি রিপোর্ট দিলেন, এটা বাদীকে জানাইতে হবে। তাহলে বাদীকে যে জানাবেন, এটার একটা ফর্ম আছে না? একটা ফর্ম বলে কিন্তু জানাইতে হয় বাদীকে। সেই ফর্মটা কি? সেই ফর্মটা হচ্ছে ওই বিপি ফর্ম 43। আমরা 39, 42, তো 39 হচ্ছে চার্জশিট, ফাইনাল রিপোর্ট হচ্ছে 42, তাহলে এর পরের যেই বিপি ফর্মটা সেটা হচ্ছে 43। তাহলে আমরা বাদীকে যে জানাবো, আমরা যে তদন্ত প্রতিবেদনটা দিয়েছি সেটা জানাবো কততে ভাই? 173-এর 1 ধারায় মোতাবেক আমরা বাদীকে আমাদের এই পুলিশ রিপোর্টের ফলাফল সম্পর্কে আমরা বাদীকে জানাবো। তদন্তকারী কর্মকর্তা, আমরা প্রত্যেকেই ধরেন তদন্তকারী কর্মকর্তা, আজকের আলোচনাটা আমরা সবাই তদন্তকারী কর্মকর্তা, এটা মনে করে আজকের আলোচনাটা বুঝেন। প্রত্যেকে নিজের তদন্তকারী কর্মকর্তা হিসেবে ভাবেন। আপনি মামলা তদন্তকারী কর্মকর্তা, আপনি পুলিশ রিপোর্ট দাখিল করার পরে আপনার বাদীকে এই বিষয়টা বিপি ফর্মে জানাইতে হবে। তো এই বিপি ফর্মটা কত মূলে জানাবেন? 43, 43-এর ক নং মূলে, 43 ব্র্যাকেটে ক নং মূলে। এটা 173-এর 1 বুঝছেন কিনা? মেসেজ দেন। হ্যাঁ, 173-এর 1-এ বাদীকে জানাবো। ভেরি গুড। বাদীকে কি জানাবো? ওই পুলিশ রিপোর্টের তদন্তের ফলাফল সম্পর্কে জানাবো। এটুকু আমরা ক্লিয়ার বুঝছি কিনা? এবং বিপি ফর্ম নং কত মূলে জানাবো, ওই বিপি ফর্মটাও লিখে দেন। 43, 43-এর ক নং মূলে জানাবো। তাহলে 173-এর 1-এ আমরা জানলাম বাদীকে আমাদের পুলিশ রিপোর্ট যেটা দিছি এই তদন্তের ফলাফল সম্পর্কে আমরা জানাবো। ওকে, ক্লিয়ার হয়েছে কিনা বলেন? 173-এর 1 মেসেজ দেন। হ্যাঁ, ক্লিয়ার, ঠিক আছে। তারপরে আমরা যাব এখন 2-এ। এখন একটা বিষয় আপনারা মনে করতে পারেন, শুধুমাত্র 39 মনে রাখলে কিন্তু এখানে সবগুলা বিপি ফর্ম নং, এই চার্জশিট বা ফাইনাল রিপোর্ট সম্পর্কিত যে আলোচনা আছে সবগুলা বিপি ফর্ম নং আপনি মনে রাখতে পারেন। সেটা কিভাবে দেখেন, এই পুলিশ রিপোর্টটাই তো 173 ধারায় আলোচনা করছে। এই 173-এর শেষে 3 আছে না ভাই? চিন্তা করেন, আপনি শুধু 39 মনে রাখেন, 39-এর সাথে 3 যোগ করলে কত হয়? 42 হয় না? তাহলে 42 হচ্ছে পরেরটা হবে, এটা স্বাভাবিক। অভিযোগপত্র যদি 39 হয়, 39-এর সাথে ওই ফাইনাল রিপোর্টের মানে পুলিশ রিপোর্টের যে 173 আছে শেষে 3টা যোগ করেন, আপনি কল্পনা করেন, কিছু কৌশল শিখেন। তাহলে 42 নং বিপি ফর্ম আপনার হবে ফাইনাল রিপোর্টের। আর বাদীকে যে জানানোর বিষয়, দুইটা বিষয়ের আমরা জানাবো এর পরবর্তী বিপি ফর্ম 43, 43-এর ক নং বিপি ফর্ম বলে বাদীকে জানাবো 173-এর 1 ধারার বিষয়বস্তু। এখানে অনেকে ক খ ইউজ করে, ফলাফল এবং বাদীকে জানানোর বিষয়টা 173-এর 1 ব্র্যাকেটে ক, আবার খ ধারাও লেখে, ওইটা দফা আর কি। তাহলে আমরা এটুকু ক্লিয়ার, সামনে আগানো যায় নাকি? ওকে, তাহলে 173-এর 2 ধারায় চলে যাবো আমরা এখন। 173-এর কত? 2 ধারা। 173-এর 2-এ বলা হয়েছে অধিকতর তদন্ত। কি ভাই? অধিকতর তদন্ত। অর্থাৎ আমরা এই যে 1 ধারা মোতাবেক যেই পুলিশ রিপোর্টটা বিজ্ঞ আদালতে পাঠিয়ে দিয়েছি, সেই রিপোর্টটা বিজ্ঞ আদালতের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট পর্যালোচনা করেছে, বিশ্লেষণ করেছে, করে উনি সন্তুষ্ট হয়নি। এক্ষেত্রে উনি সন্তুষ্ট না হলে উনি কিন্তু, আমি তদন্তকারী কর্মকর্তা, আমাকে বলবে না, আমার ঊর্ধ্বতন যে অফিসার, ঊর্ধ্বতন অফিসারকে, আমার পুলিশ সুপার, জেলা হলে পুলিশ সুপার, মেট্রো এলাকা হলে পুলিশ কমিশনার, উনাকে অবগত করবে।
তাহলে আমি তদন্তকারী কর্মকর্তা, আমাকে অবগত না করে করবে কি পুলিশ সুপারকে। পুলিশ সুপার তখন এই অফিসার ইনচার্জ বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে এই মামলাটাকে আবার তদন্ত করার জন্য বলবে, আরো তদন্ত করার জন্য বলবে। তাহলে আরো যেই তদন্তটা করা হবে সেটা হচ্ছে অধিকতর তদন্ত। ঠিক আছে, সেটা হচ্ছে কি অধিকতর তদন্ত। সব দেখা যায় তো, সরব সব দেখা যায়, সব দেখা যায়। আচ্ছা, আমি ওদের লাইনে রাখছি তো। আচ্ছা, আমরা অধিকতর তদন্ত বুঝতে পারছি। অধিকতর তদন্ত জিনিসটা কি ভাই? আমি আবার বলবো, সমস্যা নাই। অধিকতর তদন্ত আর হচ্ছে তদন্ত পুনর্জীবিত করার যে বিষয়টা, এই দুইটা বিষয় ক্লিয়ার ভাবে বুঝতে হবে। এটা নিয়ে অনেকের ডাউট হয়। তাহলে অধিকতর তদন্তটা কি? আমার ইচ্ছায় আমি অধিকতর তদন্ত করব, না আদালতের ইচ্ছায়? এটা লেখেন একজন মেসেজে। আমার ইচ্ছায় করতে পারবো? তিন ভাবে আসে। তিন ভাবে আসে বলতে কি বুঝাইছো? আদালতের ইচ্ছে, আদালতের ইচ্ছা। হ্যাঁ, রাইট। তাহলে অধিকতর তদন্তটা আমরা আদালতের ইচ্ছায়, আমরা সবাই তো তদন্তকারী কর্মকর্তা আজকে, সবাই আমি বলে দিচ্ছি আমরা সবাই তদন্তকারী কর্মকর্তা, এটা মনে করেন। তাহলে আমরা যে পুলিশ রিপোর্টটা পাঠিয়ে দিলাম 171-এর 1 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের কাছে, ওই ম্যাজিস্ট্রেটের ওই যে লিখছে, এক হচ্ছে আদালতের, দুই বাদীর নারাজি, তিন কোর্ট স্বপ্রণোদিত। বাহ বাহ, দেখছেন এত ডিপে আমাদের বাইজিতে চলে গেছে, কোন পর্যায়ে চলে গেছে ভাবতে পারতেছেন? আচ্ছা, ওই আমরা যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। তবে সাধারণত আমরা মনে রাখবো এই যে এই অধিকতর তদন্তর যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের ইচ্ছে আমরা করতে পারি না। তবে তিনটা পয়েন্ট আমাদের এখানে আইডেন্টিফাই করছে। নরমালি আমরা আদালতের ইচ্ছাটা ধরবো, সর্বোচ্চ প্রায়োরিটি আদালত। আদালত, পরে হচ্ছে আপনার বাদী যদি এটা সন্তুষ্ট না হয়, নারাজির বিষয়ের ক্ষেত্রে, ওইটা হচ্ছে আরো ভিতরে দিয়ে গেলে আমাদের এটুকু যা শুধু মনে রাখেন যে আদালতের ইচ্ছায় অধিকতর তদন্তটা সাধারণত হয়ে থাকে। তাহলে অধিকতর তদন্ত যখন সংজ্ঞা আসবে, তখন আপনি সংজ্ঞাটা কি দিবেন? আপনি দিবেন যে কোনো মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্ত শেষে বিজ্ঞ আদালতে যে পুলিশ রিপোর্ট দাখিল করে, সেই পুলিশ রিপোর্ট পর্যালোচনায় বিজ্ঞ আদালত সন্তুষ্টি প্রকাশ না করলে আহ, ওই জেলা বা মেট্রোর পুলিশ সুপার বা পুলিশ কমিশনারের মাধ্যমে তদন্ত কার্যক্রম পুনরায় করার জন্য, আরো আরো সুস্পষ্টভাবে তদন্ত করার জন্য যে নির্দেশনা পায় তদন্তকারী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে, সর্বশেষে ওই সূত্র ধরে যে কার্যক্রম পরিচালনা করে, পরবর্তী তদন্ত কার্যক্রম পরিচালনা করে, সেটা হচ্ছে কি অধিকতর তদন্ত। কত হবে এটা? কত ধারা? 173-এর 2 ধারা। আমি বুঝাইতে পারছি ভাই? কে কে বুঝছেন অধিকতর তদন্ত? মেসেজ দেন। ওকে। একবার আজকে ক্লিয়ার ভাবে বুঝে নিবেন এ টু জেড। কারণ আমাদের দায়িত্বরত, আমরা সচেতন পুলিশ সদস্য হিসেবে এবং প্রত্যেকটা সুনাগরিকেরও কর্তব্য এই সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা। এই সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকা, এটা আপনার আইনের অজ্ঞতা। এটা আপনি বলতে পারবেন না যে আমি আইন আইন প্রত্যেকে জানা প্রয়োজন, আমি আইন জানি না, এটা কারো বলার সুযোগ নাই। তাহলে আমরা দুইয়ে জানলাম অধিকতর তদন্ত সম্পর্কে। এখন যদি বলি তদন্ত পুনরুজ্জীবিতকরণ, তদন্ত পুনরুজ্জীবিতকরণ। এখন অধিকতর তদন্ত হচ্ছে আদালতের ইচ্ছায় বলছেন, ফাইন। আর তদন্ত
পুনরুজ্জীবিতকরণ এটা কার ইচ্ছায় হবে? কেউ বলতে পারবেন? তদন্তটা ধরেন আপনি পুলিশ রিপোর্ট দিয়ে দিছেন, বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দিছেন, হয় চার্জশিট দিছেন না হয় ফাইনাল রিপোর্ট দিছেন। এক্ষেত্রে তদন্ত যে পুনরুজ্জীবিতকরণের যে বিধান আছে এটা কি? এটা কি কার ইচ্ছায় হয়? তদন্তকারী কর্মকর্তার ইচ্ছায়? কার ইচ্ছায়? আদালত যদি মনে করে মামলার রহস্য বা আসামি স্যার, স্যার তদন্তকারী কর্মকর্তার ইচ্ছা স্যার। আচ্ছা স্যার যখন এই যে স্যার হ্যাঁ, আদালতে মুট দেওয়া হবে করেন, তখন মুট করেন। যখন যে কথা তদন্তকারী বলার প্রয়োজন কর্মকর্তা নাই, আমি দেখতে চাবে যে জিজ্ঞেস করি নাই। কথা বলার জন্য বললে কথা বলবেন, তাহলে অন্য সবার একটু সমস্যা হয়। মুট করে ফেলেন শামীম ভাই। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিতে পারি আদালত তো সর্বেসর্বা। আমরা এর আগে অধিকতর তদন্তের ক্ষেত্রে আদালতের ইচ্ছাটাকে প্রায়োরিটি দিছি। আর আমরা এখন তদন্ত পুনরুজ্জীবিতকরণ, আমি মামলা তদন্তকারী কর্মকর্তা, সেটা আদালতের মাধ্যমে আমি জানতে পারি এই মামলার কোনো মূল রহস্য উদ্ঘাটনের জন্য কোনো একটা বিষয় ক্লু পাওয়া গেছে, বা আমি নিজে তদন্ত রিপোর্ট দেওয়ার পরেও আমি জানতে পারি। যেভাবে হোক আমি তথ্যের উৎসটা জানতে পারলে, আমি যদি জানতে পারি, তাহলে তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমার দায়িত্ব হচ্ছে এই বিষয়টা রিপোর্ট আকারে বিজ্ঞ আদালতে প্রেরণ করা। তাহলে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে ওইটা তো আদালত যদি মনে করে যে না ঠিক আছে, তার কথা ঠিক আছে, তার ব্যাখ্যা যে ঠিক আছে, যেটা বাইজিৎ লিখলো, আদালত তখন যদি মনে করে যে না, সে যে যৌক্তিক কারণ উপস্থাপন করে আমার কাছে আবেদন করছে তার আবেদনটা যৌক্তিক, সুতরাং তাকে আবার তদন্ত করার অনুমতি দেওয়া যেতে পারে, তখন যে অনুমোদনটা আসে সেই অনুমোদন সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা আবার যে তদন্ত করে সেটা সেটা ওই কি আপনার ওই ঘটনাটা তখন কিন্তু পুনরুজ্জীবিত হতে পারে, পুনরুজ্জীবিত হয়। ঠিক আছে? তদন্ত পুনরুজ্জীবিতকরণ এটাকেই বলে তদন্ত পুনরুজ্জীবিতকরণ। তাহলে আমরা অধিকতর তদন্তটা সাধারণত ধরবো আদালতের ইচ্ছায়, আর আমাদের যে ধারা কি কি জানার দরকার নাই, ধারা সব 173। আজকে শুধু একটা ধারায় আলোচনা করা হইতেছে 173। 173-এর একে আমরা তদন্তের ফলাফল বা তদন্ত রিপোর্ট পাঠাইছি হচ্ছে ইয়াতে, 173-1-এর ক মোতাবেক রিপোর্ট পাঠাইছি আদালতে, 173-এর 1-এর খ মোতাবেক ওই তদন্তের ফলাফল সম্পর্কে বাদীকে জানাইছি বিপি ফ্রম নং 43-43-এর ক মূলে, 143-এর 1। আর 143-এর 2-এ হচ্ছে অধিকতর তদন্ত। 1, 2, 3, 3 নাম্বার এখন পুনর্জীবিতকরণ, যেটা তদন্ত পুনর্জীবিতকরণ, যেটা 3 উপধারা, এই 3টা উপধারায় পড়া। বোঝা গেছে? তদন্ত পুনর্জীবিতকরণ বুঝাইছি হচ্ছে 173-এর 3, অধিকতর তদন্ত 173-এর 2, 173-এর 1-এর ক হচ্ছে পুলিশ রিপোর্টটা পাঠানো বিজ্ঞ আদালতে, আর 1-এর খতে হচ্ছে বাদীকে তদন্তের ফলাফলটা, পুলিশ রিপোর্টের ফলাফলটা বাদীকে জানানো। আমি বুঝাইতে পারছি ভাই? 173-এর 1, 173-এর 2, 173-এর 3 ক্লিয়ার কিনা সবার? মেসেজ করেন কারো বুঝতে সমস্যা হইলে, কোনটা সমস্যা হয়েছে, আপনার কি অধিকতর তদন্ত বুঝতে সমস্যা হয়েছে না তদন্ত পুনরুজ্জীবিতকরণ বুঝতে সমস্যা হয়েছে? যেটা সমস্যা হয়েছে এটা একটু কমেন্ট করেন। ওই কমেন্ট সেকশন খোলা আছে আপনাদের জন্য, কমেন্ট করতে পারেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে আসলে কোন জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, আশা করা যায় তাহলে সবারই মোটামুটি ক্লিয়ার হয়েছে নাকি? তদন্ত পুনরুজ্জীবিতকরণটা কি ক্লিয়ার হয়েছে না? হ্যাঁ, সাইফুল ভাই বলছে হ্যাঁ ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আলোচনা করলাম 173-এর 1-এর ক, 173-এর 1-এর খ, 173-এর 2, 173-এর 3, এই 3 পর্যন্ত আপনাদের এখন পর্যন্ত পড়া, ঠিক কিনা? এখন আসেন আমরা ওই পুলিশ রিপোর্ট 2 প্রকার আমরা বলে ফেলছি, সংজ্ঞাও বলছি। আবার ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন। ওকে, ঠিক আছে ভাইজি। চূড়ান্ত প্রতিবেদন, এই চূড়ান্ত প্রতিবেদনটা কত প্রকার? চূড়ান্ত প্রতিবেদনটা হচ্ছে 5 প্রকার। আমরা একটা ট্রিক্স এর মাধ্যমে মূলত আমাদের এই ট্রিক্সটা ওই বাইজিৎ চলে গেছে, বাইজিৎ বলছিল যে স্যার সমিত আর দিয়া হচ্ছে 2টা। সমিত হচ্ছে চূড়ান্ত রিপোর্ট সত্য, সতে সত্য, মিতে মিথ্যা, আর ততে তথ্যগত ভুল, আতে আইনগত ভুল, আবার আতে আরেকটা আমলের অযোগ্য। তাহলে চূড়ান্ত রিপোর্ট সত্য,
চূড়ান্ত রিপোর্ট মিথ্যা, চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল, চূড়ান্ত রিপোর্ট আইনগত ভুল, চূড়ান্ত রিপোর্ট আমলের অযোগ্য। একবারে যত ট্যালেন্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্টই হোক না কেন, এটা যদি কোনো কৌশলে সে না মনে রাখে, তাহলে এই পাঁচটা একসাথে বলা কিন্তু টাফ। সুতরাং পড়াশোনাটা কিন্তু কৌশল ভিত্তিকই পড়তে হয়। সবশেষে কিন্তু আমরা এই সিদ্ধান্তে চলে আসি। তাহলে সুমিত, সুমিত মানে আমার নাম অমিত, সুমিত মনে রাখবেন, সুমিত আমার ভাই মনে রাখবে। তাহলে অমিত, সুমিত, সুমিত, সুমিত দিয়া 3টা হয়ে গেছে। আর আদিয়া হচ্ছে 2টা। আদিয়া হচ্ছে কি আইনগত ভুল, চূড়ান্ত রিপোর্ট আইনগত ভুল, আর আদিয়া হচ্ছে চূড়ান্ত রিপোর্ট আমলের অযোগ্য। তাহলে একটু লেখেন ট্রিক্সটা কি মেসেঞ্জারে, মানে আপনাদের যে মেসেজের অপশন এখানে লেখেন যে চূড়ান্ত রিপোর্ট কত প্রকার। 5 প্রকার লেখার প্রয়োজন নাই। 5 প্রকার কিভাবে মনে রাখবো আমরা? সুমিত আদিয়া 2টা, আ 2। একজন লেখেন, একটু দেখে রাখুক সবাই। হ্যাঁ, সুমিত আ মানে আদিয়া 2টা। এটা দিয়ে দেখেন ভাঙানো হয়ে গেছে, খুব সুন্দর, এক্সেলেন্ট। তাহলে সত্য, চূড়ান্ত রিপোর্ট সত্য জিনিসটা কি? হ্যাঁ, সুমিত ভেরি গুড আবির। তাহলে সাজি সাজিকুল গুড, ভেরি গুড। তাহলে আমরা চূড়ান্ত রিপোর্ট সত্য জিনিসটা কি, মিথ্যা জিনিসটা কি, চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল কি, চূড়ান্ত রিপোর্ট আইনগত ভুল কি, চূড়ান্ত রিপোর্ট আমলের অযোগ্য কি, এই বিষয়টা আমরা খুব সহজভাবে এখন আবার রিভিশন দিব। চূড়ান্ত রিপোর্ট সত্য হচ্ছে আমরা তো সবাই তদন্তকারী কর্মকর্তা। আমরা আজকে ক্লাসটা করতেছি সবাইকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে কল্পনা করে, তাহলে ক্লাসের বিষয়টা সহজে বুঝতে পারবে। তো চূড়ান্ত রিপোর্ট সত্য হচ্ছে আপনার কোন মামলার তদন্তকারী কর্মকর্তা একটা মামলা তদন্তকালে দেখলো যে ঘটনাটা সত্য, কিন্তু ঘটনাটা কে ঘটাইছে তার নাম ঠিকানা পাওয়া যায় না। তখন ওই তদন্তকারী কর্মকর্তা চূড়ান্ত রিপোর্ট সত্য বইলা রিপোর্ট দাখিল করে। এখন এটা কেমন হইতে পারে উদাহরণ আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাইছিলাম। চুরি মামলা, অজ্ঞাতনামা চুরি, চুরি অজ্ঞাত চুরি মামলা যেটা হয় বা অজ্ঞাত খুন মামলা যেটা হয়, অজ্ঞাতর ক্ষেত্রে যখন আসামির নাম ঠিকানা পাওয়া যায় না, তখন সেক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট সত্য দেওয়া দেওয়া হয় বিজ্ঞ আদালতে। বোঝা গেছে? চূড়ান্ত রিপোর্ট সত্য জিনিসটা কি? ঘটনাটা সত্য, কে ঘটনা ঘটছে এটাও সত্য, কিন্তু কে ঘটনাটা ঘটাইছে তার তার তাকে খুঁজে পাওয়া যায় নাই, তার নাম ঠিকানা পাওয়া যায় নাই। বোঝা গেছে? এই ক্ষেত্রে এরকম সিচুয়েশনে চূড়ান্ত রিপোর্ট সত্য দাখিল করা হয়। বুঝতে পারছেন? এটা বুঝলে আমি পরে পরে ইয়াতে যাব, আপনারা লাইক লাইক দিলে বা বুঝতে পারলে ইয়া করবেন, রেসপন্স করবেন, তাহলে আমি পরে সামনে আগাইতে পারি। হুম, হ্যাঁ, চূড়ান্ত রিপোর্ট সত্য। চূড়ান্ত রিপোর্ট মিথ্যা এখন বুঝাই। এই চূড়ান্ত রিপোর্ট মিথ্যা একটা বুঝাইলাম, অজ্ঞাতনামা চুরি মামলা দিয়ে বুঝাইলাম, নরমালি মনে রাখেন আসামি যে ক্ষেত্রে ইয়া ফাইন্ড আউট করা যায় না, বা ধরেন ওই একটা মার্কেট থেকেও যদি চুরি হয়, এখানে যদি সিসি ক্যামেরা না থাকে, আসামি শনাক্ত করা যায় নাই, সেক্ষেত্রেও তো আপনার এই ফাইনাল রিপোর্ট সত্যই দিতে হবে, আসামি যদি আহ, নাম ঠিকানা না পাওয়া যায়। আর ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট মিথ্যা কখন দেওয়া হয়? এটা একটা গল্প মনে রাখবেন, আমার এক সিনিয়র স্যার আছে আমাদের ইউনিটের, সাজিকুল জানে, মাইনুল স্যার একটা গল্প করছিল এই চূড়ান্ত রিপোর্ট মিথ্যা, আহ, আহ, চূড়ান্ত রিপোর্ট, চূড়ান্ত মিথ্যা না, চূড়ান্ত মিথ্যা তো মিথ্যাই, মানে ঘটনা ঘটেই নাই, যেই ঘটনাটা ঘটেই নাই সেটা কিন্তু বিজ্ঞ আদালতে চূড়ান্ত রিপোর্ট মিথ্যা হিসেবে দাখিল করা হয়। এটা তো বোঝানোর কিছু নাই, কোনো ঘটনা ঘটেই নাই, মিথ্যা মামলা এটা, তাহলে চূড়ান্ত রিপোর্ট মিথ্যা দাখিল করা হয়। এটা বুঝছি, বুঝলে ইয়া করেন চূড়ান্ত রিপোর্ট মিথ্যা যে বুঝছেন কিনা। এরপর একটা বোঝার আছে, চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল যে, এটা বোঝার প্রয়োজন আছে। আচ্ছা, লাইক দিয়েন, কারো কারো একবারে কনসেপ্ট ক্লিয়ার হইলে লাভও দিতে পারে, একবারে ক্লিয়ার বুঝতে পারলে। আচ্ছা, পরে আমরা যাই হচ্ছে চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল, এটা খুব সুন্দরভাবে বুঝে নেবেন। আমাদের এখানে যে একজন স্যার ছিল মাইনুল স্যার, ইন্সপেক্টর মাইনুল স্যার, উনি রিটায়ার্ড করছেন। উনি আমারে একটা গল্প বলছিলেন। উনি সাভার থানায় যখন তদন্তকারী অফিসার ছিল মনে হয়, মানে ইন্সপেকশন তদন্ত ছিল, তখন একটা মামলা পাইছিল, চাঞ্চল্যকর মামলা। আপনার
ওই একটা মহিলাকে মাথা কেটে মাথা কাটা একটা লাশ পাইছিল। এক্ষেত্রে এই বৃদ্ধ মহিলার মাথা কাটা লাশ পাইছিল, এই লাশটা তার ছেলেরা করছে, মামলা করছে যে তার মারে মাইরা ফেলা হয়েছে। অথচ এই বৃদ্ধ মহিলাটা উনি তদন্ত করতে গিয়ে জানতে পারছে ময়নাতদন্ত রিপোর্টে যখন টাইম দেখানো হয়েছে এর 6 ঘন্টা আগে এই মহিলা মারা গেছে। লাশটা যখন কাটা হয়েছে, মানে গলাটা যখন কাটা হয়েছে, তার মানে কি পুরা ঘটনাটাই হচ্ছে গাবলা, তথ্যগত ভুল। ঠিক কিনা? এটা কি তথ্য ঠিক আছে? তাহলে বাদী হয়ে গেছে এখন আসামি, আসলে বাদী ঘটাইছে, ছেলেরা এই ঘটনা ঘটাইছে। ওই তাদের সাথে জায়গা জমি নিয়ে ঝামেলা ছিল, তাদের তারা হাজতে থাকবে, এই সুযোগে জায়গা জমি তারা ভোগ করতে পারবে, মা তো মরেই গেছে, একটা বুদ্ধি খাটাইছিল। বুঝতে পারছেন? তাহলে এখানে কি চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল হিসাবে বিজ্ঞ আদালতে ওই আপনি তদন্তকারী কর্মকর্তা ধরেন এই মামলা, তখন আপনি চূড়ান্ত রিপোর্ট মিথ্যা হিসেবে দাখিল করবেন। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী সেটা কিন্তু আবার নতুন করে তদন্ত কার্যক্রম শুরু করে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা যাবে। বোঝা গেছে বিষয়টা? তাহলে চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল জিনিসটা কি বুঝছেন? ওকে, ফাইন। তাহলে চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল বিষয়টা আমরা বুঝলাম। চূড়ান্ত রিপোর্ট আইনগত ভুল। চূড়ান্ত রিপোর্ট হচ্ছে আইনগত ভুল। চূড়ান্ত রিপোর্ট কখন আইনগত ভুল হয় এটা জানা আছে কারো? ধরেন আপনার ঘটনা ঘটছে হচ্ছে যৌতুকের জন্য, আপনার ওই কথাবার্তা বলছে, আহ, মানে স্ত্রীকে, আহ, ধরেন আপনার স্ত্রীকে যৌতুকের জন্য আপনার পরিবার প্রেসার দিচ্ছে এই যৌতুক আনার জন্য, কিন্তু তারা মারধর করা হয় নাই, কিন্তু আপনি যে সেটা যৌতুকের জন্য মারধর করা হয়েছে, ঠিক আছে, আপনি যৌতুক মামলা করলেন, কিন্তু আসলে এটা পারিবারিক একটা বিষয়। তাহলে এটা কি আইনগত বিল? তদন্তকারী কর্মকর্তা এটা আইনগত ভুল হিসাবে দাখিল করতে হবে। তদন্তকারী তদন্ত করতে গিয়ে দেখে যে আসলে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছে, এটা নিয়ে আসলে ওইরকম কিছু না, আইনগত ভুল, বা যে আইনে মামলা হওয়ার কথা সে আইনে না হইলেও সেটা আইনগত ভুল হিসাবে ধরা হয়। বোঝা গেছে? আবার এক্ষেত্রে কিন্তু অনেকের দ্বিমত আছে এই আইনগত ভুল নিয়ে, এটা একটু ক্লিয়ার করি। আইনগত ভুল নিয়ে দ্বিমত হচ্ছে আপনার, আপনি মামলা তদন্ত কইরা আপনি আপনার মতো কইরা আপনি রিপোর্ট পাঠাইছেন, ঘটনা আসলে ঘটছে এই কি বলে, যৌতুক মামলার ঘটনাটাই ঘটছে, বা মারামারিও হইছে, মারছেও, আঘাতও করছে, গুরুতর আঘাতও করছে, বা সাধারণ জখমই করছে, সেক্ষেত্রে আপনি রিপোর্ট পাঠাইছেন, বিজ্ঞ আদালত আবার বলছে যে না, তোমার তো এটা সঠিক হয় নাই, তোমার এটা আইনগত ভুল হয়েছে, অর্থাৎ আমি পণ্ডিতি করছি, তদন্তকারী কর্মকর্তা আমরা পণ্ডিতি করছি, এরকম অনেকে এই বিষয়টা এইভাবেও অনেকে বুঝায়। তাহলে চূড়ান্ত রিপোর্ট আইনগত ভুল, এখানে এত কঠিন ভাবে বোঝার কিছু নাই, আমি জাস্ট কোনো গ্যাপ যাতে না থাকে এই জন্য এই কথাটা আমি উপস্থাপন করছি, যাতে এটা নিয়ে পরবর্তীতে আপনাদের কোনো প্রশ্ন উঠলে আপনারা যেন বলতে পারেন, এটা অনেক গভীরের কথা যে কথাটা এখন বলছি। আচ্ছা, যাই হোক, এত গভীরে যাওয়ারও দরকার নাই এখানে। তারপর হচ্ছে চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল, চূড়ান্ত রিপোর্ট আইনগত ভুল বললাম, আর চূড়ান্ত রিপোর্ট আমলের অযোগ্য। ধরেন ঘটনা ঘটছে, কিন্তু ঘটনাটা ফৌজদারি অপরাধের আওতাভুক্ত না, খুন, দস্যুতা, ডাকাতি এই টাইপের অপরাধ না, একবারে নিতান্তই মুলাচুরির মতো একটা ঘটনা, হুমকি দিছে আপনারে, মাইরা লেবো, কেটে লেবো, কুটে লেবো, তাহলে এটা হচ্ছে, বা একটা চোর দিছে, এগুলো হচ্ছে আমল অযোগ্য মামলা। ঠিক আছে? হ্যাঁ, রাইট। ওই যে মহসিন যেটা বলছে, যে ধারায় মামলা নেওয়ার কথা সে ধারায় না নিয়ে অন্য আর কি আইনের যে বিষয়টা। আচ্ছা, আমল অযোগ্য মামলা তখন এটা দাখিল করা হয় বিজ্ঞ আদালতে, যে চূড়ান্ত রিপোর্ট আমল অযোগ্য। এই হচ্ছে আমাদের 5টা বিষয়, চূড়ান্ত রিপোর্ট কত প্রকার ও কি কি। এখন আসেন মজার পড়ায় আসি। এগুলা হচ্ছে এখন হচ্ছে ট্রিকি পড়া, এখন ট্রিক্স এর পড়া পড়াবো। এই পর্যন্ত তো আমরা বুঝছি নাকি ট্রিক্স এর পড়াটা কি কভার করতে পারবো কিনা? কভার না করতে পারলে আজকে তো 15 মিনিট লস হয়েছে। আপনারা দ্বিতীয় সেশনে একটু যুক্ত হেন, কারণ
আমি আজকে ওই সংশোধনী অধ্যাদেশটা শেষ করে দিব। সংশোধনী অধ্যাদেশের যে ২ টা সেকশন আছে এটা সবারই শেষ করা উচিত। কারণ এখান থেকে প্রশ্ন আসবেই। মাস্ট বি আসবে। প্রত্যেক বছরই আসে, যে গত বছর আসছে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারছি মনে হয়। আচ্ছা, সংক্ষেপে আবার বলছে ৫ টা বলার জন্য মহসিন আবার একটু বলে দিচ্ছি। চূড়ান্ত রিপোর্ট সত্য। চূড়ান্ত রিপোর্ট সত্য হচ্ছে ঘটনাটা ঘটেছে। ঠিক আছে? এবং সাক্ষ্য প্রমাণও আছে। কিন্তু কে ঘটনাটা ঘটাইছে তার নাম ঠিকানা পাওয়া যায় নাই। এক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট সত্য দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। আর চূড়ান্ত রিপোর্ট মিথ্যা মানে ঘটনাটা ঘটেই নাই। আর চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল মানে ওই যে একটা উদাহরণ দিয়ে বুঝাইছি না, আপনার বাদী হয়ে গেছে আসামি, বাদী মামলা করছে, আসলে সে তথ্য দিছে যার বিরুদ্ধে, সে ঘটনাটা আসলে বাদী নিজে এই ঘটনাটা ঘটাইছে। তাহলে তথ্যের ভুল থাকলে ওই তদন্তকারী কর্মকর্তা তথ্যগত ভুল দিয়ে, চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল দিয়ে বিজ্ঞ আদালতে নিষ্পত্তির জন্য বিষয়টা করবে, আবার নতুন করে কিন্তু তার বিরুদ্ধে চার্জশিট দিয়ে দিবে। যেটা যে ঘটনা মাইনুল স্যারের ওই লাশের যে ঘটনা, গলা কাটা লাশের দিয়ে যেটা বুঝাইছি, বাদী নিজেই খুন করে আসামি বানাইছে অন্যদের, এটা। তাহলে চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল। আর চূড়ান্ত রিপোর্ট আইনগত ভুল, যেটা যে আইনের কাভার করার কথা, যে আইনে, সে আইনে কাভার না করে অন্য আইনে বিষয়টা উপস্থাপন করা হয়েছে, চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। এক্ষেত্রে এখানে নিজের পাণ্ডিত্যের একটা বিষয় থাকে। চূড়ান্ত রিপোর্ট আইনগত ভুল। তারপরে হচ্ছে চূড়ান্ত রিপোর্ট আমলের অযোগ্য, ধরেন জাস্ট হুমকি দেওয়া হয়েছে, ওইটা চূড়ান্ত রিপোর্ট আমলের অযোগ্য। এই হচ্ছে ৫টা। এখন আসেন আমরা চলে যাব আরেকটা বিষয় আলোচনা করে, পুনঃতদন্তর যে বিষয়টা, পুনঃতদন্তটা একটু বুঝে নেন। অধিকতর তদন্ত বুঝছেন, আর হচ্ছে তদন্ত পুনরুজ্জীবিতকরণ বুঝছেন। অধিকতর তদন্ত ১৭৩ ২ ধারায় বুঝছিলেন, আর তদন্ত পুনরুজ্জীবিতকরণ বুঝছিলেন ১৭৩ ৩ ধারায়। এখন শুধু ১৭৩, এখানে কোনো ৩ খ ম ক খ এগুলো কিছু দেওয়ার দরকার নাই। যখন আসবে যে তদন্ত এই চূড়ান্ত রিপোর্ট দেওয়ার পরও পুনঃতদন্ত করা যায় কিনা, যখন প্রশ্ন আসবে, আপনারা কি লিখবেন? লিখবেন যে ১৮৯৮ সালের ৫ নং ফৌজদারি কার্যবিধি আইনের ১৭৩ ধারা পর্যালোচনায় দেখা যায় যে কোনো মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে যে রিপোর্ট দাখিল করে, সেই রিপোর্ট দাখিল করার পর, সেই সংক্রান্তে যদি কোনো তথ্য পাওয়া যায়, তখন সেই তথ্য বিজ্ঞ আদালতে যে ম্যাজিস্ট্রেট থাকে, সেই ম্যাজিস্ট্রেট এই ফৌজদারি কার্যবিধির ১৫৬ ধারা, ওই যে তদন্ত প্রক্রিয়া আমরা পড়ছিলাম, ১৫৬ ধারার অধীন আবার পুনঃতদন্ত করার নির্দেশ দিতে পারেন। এক্ষেত্রে ওই তদন্তকারী কর্মকর্তা আবার এই যে পুলিশ প্রবিধান আছে, পুলিশ প্রবিধানের ২৭৬ এবং ২৭৭ বিধি অনুযায়ী তার কার্যক্রম পরিচালনা করতে পারেন। তাহলে পুনঃতদন্ত করতে পারেন কিভাবে? এই ২৭৬ ২৭৭ বিধি অনুযায়ী। ২৭৬ এর ক আছে, ২৭৭ এর ক আছে। যদি আপনার আগের মতোই যদি রিপোর্টটা দাখিল করার প্রয়োজন হয়, দেখতেছেন যে তদন্ত কার্যক্রমে আগের মতো হয়েছে, তাহলে সম্পূরক চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে। আর যদি আগের মতো না হয়ে থাকে, চার্জশিট হয়ে থাকে, আসলে ঘটনাটা অন্যরকম হয়েছে, সেক্ষেত্রে কিন্তু যারা প্রকৃতপক্ষে দোষী তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে পারবে তদন্তকারী কর্মকর্তা। এটা হচ্ছে পুনঃতদন্তের সম্পর্কিত বিষয়। এই পুনঃতদন্তের মধ্যে আবার আপনারা পুলিশ রেগুলেশনের ২৭৬ ক আর হচ্ছে ২৭৭ এর ক আর ১৫৬ ৩ ফৌজদারি কার্যবিধি, এই বিষয়গুলো টানতে পারেন। তাহলে পুনঃতদন্ত, এখানে প্রশ্ন আসবে যে ফাইনাল রিপোর্ট দেওয়ার পরও, ঠিক আছে, পুনঃতদন্ত করা যায় কিনা, বা কখন ফাইনাল রিপোর্ট দেওয়ার পর পুনঃতদন্ত করা যায়। দেখেন কথাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুব সহজভাবে উপস্থাপনযোগ্য। আপনাকে ধরাইয়া দিচ্ছি, আপনার এক্সট্রা পরিশ্রম করা লাগবে না।
আচ্ছা, তারপর আমি সামনে আগাই। আপনাদের চার্জশিটে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে এটার জন্য একটা ট্রিক শিখাবো এখন। ট্রিকটা হচ্ছে, দেখেন লেখছি যে বাবি মূলা খায়। দেখেন দেখা যায় কিনা বোর্ডে। এই যে ট্রিক নাম্বার 1, বাবি মূলা খায়। 19 অভ্যাসগত মদ্যপ। বয়াকারে বে তালিবর সহিত ফলা আকার। এটা কি উচ্চারণ হয় আপনারা আপনারা নিজেরাই রাখেন, উচ্চারণ করবেন না, কারণ এটা অনেক সময় সমস্যা হয়। আমি তো আপনাদের আবার ভিডিওটা দিই, তখন আপনাদের আবার ঝামেলা হবে, এটা কপিরাইট আসবে বা কি জানি একটা ঝামেলা হয়, রেস্ট্রিকশন আসে। তাহলে বাবি মূলা খায়, 19 অভ্যাসগত মদ্যপ। বয়াকারে বে তালিবর সহিত ফলা আকার ও সৎ চরিত্রের পরিচয় জানা নাই। তাহলে বাবি মূলা খায়, বাবি মূলা খায়, 19 অভ্যাসগত মদ্যপ। তারপরে হচ্ছে আপনার 19 অভ্যাসগত মদ্যপ। আর ওই যে যেটা উচ্চারণ করতে পারতেছি না, বয়কারে বে তালিমের সহযোগন আকার ও সৎ চরিত্রের পরিচয় জানা নাই। এই ট্রিক্সটা খালি মাথায় রাখবেন, তাহলে আপনার এই একটা চার্জশিটে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে সব আপনি জানতে পারবেন এক ট্রিক্সের মাধ্যমে। ক্লাস শেষে কিন্তু আজকে দ্বিতীয় সেশনে যেতেই হবে, আবার লিংক দিলে সবাই জয়েন করবেন, মনে রাখবেন। তাহলে আমরা বাবি মূলা খাই, এটা আগে একটু ভাঙাই। এই খাইটা দিছি শুধু শুধু এমনি বাক্যটা মিলানোর জন্য। এই এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে। এখানে বোর্ডে যাই, বোর্ডে দিয়ে বুঝাই এখন। এই যে বাবি বা এই এই বতে হচ্ছে বাদীকে সংবাদ দিতে হবে, বাদীকে সংবাদ দিতে হবে। তাহলে আমরা চার্জশিট সম্পর্কিত বিষয় পড়তেছি, তাহলে বাদীকে কিসের সংবাদ দিতে হবে? বাদীকে হচ্ছে চার্জশিটের বা অভিযোগপত্রের সংবাদ দিতে হবে। কে দিবে? ওই তদন্তকারী পুলিশ অফিসার বাদীকে চার্জশিটের সংবাদ দিবে। এই বিষয়টা কি চার্জশিটে আমাদের উল্লেখ আছে। তারপরে বিতে হচ্ছে বি, বিতে বলা হয়েছে চার্জশিট বিলম্বে দাখিল করবে না। বিতে বিলম্বে দাখিল করবে না, কি চার্জশিট বিলম্বে দাখিল করবে না। কেন বিলম্বে দাখিল করবে না? তদন্তকারী কর্মকর্তা যদি চার্জশিট দেয়, তখন তার মানে কি তদন্ত শেষ ওনার, তাহলে চার্জশিট দিয়ে দিতে পারবে, তাহলে বিলম্ব করবে কেন? অনেক সময় চার্জশিটের দেয় না রাসায়নিক রিপোর্টের অপেক্ষা করে। তো ওই রাসায়নিক রিপোর্টের অপেক্ষা না করে চার্জশিট বিলম্ব করা যাবে না। রাসায়নিক রিপোর্ট আসুক না আসুক, পরবর্তীতে আসলে সেটা বিজ্ঞ আদালতে তখন পাঠানো যাবে। তাহলে বিতে হচ্ছে বিলম্বে দাখিল করবে না। কে দাখিল করবে না? তদন্তকারী কর্মকর্তা। কি চার্জশিট কোন পরিস্থিতিতে? ওই মামলা সংশ্লিষ্ট যে তদন্ত রাসায়নিক রিপোর্ট আছে সেই রাসায়নিক রিপোর্টের অপেক্ষা কইরা। আমি বুঝাইতে পারছি? বাদিয়া হচ্ছে বাদীকে জানানোর বিষয়, বিদিয়া হচ্ছে বিলম্বে দাখিলের বিষয় চার্জশিট। কখন কোন পরিস্থিতিতে এটা করতে পারবে না। এই দুইটা বুঝছেন? বা বি এই দুইটা বোঝা গেছে? লেখেন বা ইয়া করেন। হ্যাঁ, না বুঝলে তা আমি বুঝবো না ভাই আপনারা বুঝছেন কিনা। হ্যাঁ, তারপরে মূলা, এখন মূলাটারে ভাঙাই। মুতে হচ্ছে মুচলেকা দিতে হবে। আমরা অভিযোগপত্র পড়তেছি বা চার্জশিট পড়তেছি, তাহলে আমরা বলতেই পারি যে চার্জশিটের সাথে বা অভিযোগপত্রের সাথে মুচলেকা দিতে হবে। কখন মুচলেকা দিতে হবে? প্রশ্ন আসে না? মুচলেকা দিতে হবে বাদী বা সাক্ষী যখন হাজির হয়, তখন অভিযোগপত্রের সাথে বা চার্জশিট পত্রের সাথে, চার্জশিটের সাথে মুচলেকা দিতে হবে। তাহলে মুদিয়া মুচলেকা আমরা বুঝতে পারছি ভাই। বাবি মুলা খায়, মুদিয়া হচ্ছে মুচলেকা, মুচলেকা দিতে হবে। কখন মুচলেকা দিতে হবে? অভিযোগপত্রের সাথে বাদী এবং সাক্ষী যখন হাজির হবে, তখন এই বিষয়টা অভিযোগপত্রের সাথে মুচলেকা দিতে হবে। এটুকু বুঝছেন? রেসপন্স করেন, কুইক রেসপন্স করেন। এখন হচ্ছে ট্রিকি পড়াশোনা। হ্যাঁ, এই কয়েকজন বুঝতে হবে না, সবারই তো বুঝতে হবে। বাকিরা বুঝতেছেন না কেন বুঝতেছি না। এই শামীম ভাই বুঝছেন কিনা মেসেজে লেখেন। আর ওই যে তাসফিয়া আপু আছেন, আপনার হাজির আজকে পাই নাই, তাসফিয়া আপুকে দেখতেছি না। মেসেজ লিখেন বা লাইক কমেন্ট যাই দেওয়ার দিয়েন, আমি যাতে বুঝতে পারি কে কে হাজির আছে। তাহলে মুতে হচ্ছে
মুচলেকা, অভিযোগপত্রের সাথে মুচলেকা দিতে হবে। কখন মুচলেকা দিতে হবে? বাদী ও সাক্ষী যখন হাজির হবে তখন অভিযোগপত্রের সাথে মুচলেকা দিতে হবে। লাতে হচ্ছে লাল কালিতে লিপিবদ্ধ করতে হবে। অভিযোগপত্র লাল কালিতে লিপিবদ্ধ করতে হবে। লাল কালিতে কি লিপিবদ্ধ করতে হবে ভাই? অভিযোগপত্র লাল কালিতে লিপিবদ্ধ করতে হবে কি জানেন না? ওই আসামির পূর্বে দণ্ড ছিল কিনা, ওই দণ্ড সম্পর্কে, দণ্ড থাকলে ওই দণ্ডর বিষয়টা লাল কালিতে লিপিবদ্ধ করতে হবে। তাহলে বাবি মুলা, এখানে চারটা কথা, এই চারটা কথা ক্লিয়ার হয়েছে না? বাবি মুলা দিয়ে আর খাই এটা কোনো দরকার নাই, এমনি বাউতাবাজি। এটা জাস্ট এমনি ট্রিকটা মনে রাখার জন্য, এই ট্রিক, এই বিষয়টা মনে রাখার জন্য। এই মূল চারটা পয়েন্ট আপনাদের কি আয়ত্ত হয়েছে? ভেরি গুড। হ্যাঁ, অনেকেরই আয়ত্ত হয়েছে। ঠিক আছে, তারপর আসি আমরা কনিষ অভ্যাসগত মদ্যপ। কনিষের প দিয়ে, এই যে এই বিষয়গুলো আছে না, এখন যে বিষয়গুলো আছে এই বিষয়গুলা আমাদের থানায় যে চার্জশিট থাকে, ওই চার্জশিটের পিছনের পাতায় তার পরিচয় বহন করে। আসলে এই আসামির চরিত্রটা কেমন, তার পরিচয় ওখানে লিখতে হয় চার্জশিটের পিছনের পাতায়। এখন যে বিষয়গুলো আলোচনা করবো এগুলো চার্জশিটের পিছনের পাতায় লিখতে হয়। পথে হচ্ছে পরিচিত চোর, দস্যু বা ডাকাত। পরিচিত, পথে পরিচিত, পরিচিত চোর, দস্যু বা ডাকাত। আসামিটা পরিচিত চোর, দস্যু বা ডাকাত তদন্তকারী কর্মকর্তার নিকট। তাহলে পথে পরিচিত চোর, দস্যু বা ডাকাত, এটা চার্জশিটের পিছনে পাতায় লিখতে হয়। নিতে হচ্ছে নির্দিষ্ট কোনো বাসস্থান নেই, যাকে বলা হয় ভবঘুরে, এটাও চার্জশিটের পিছনের পাতায় লিখতে হয়। পুলিশের নিদিয়া হচ্ছে নির্দিষ্ট কোনো বাসস্থান নেই, ভবঘুরে, এটাও চার্জশিটের পিছনের পাতায় লেখা লিখতে হয়। সদিয়া হচ্ছে আসামি আসলে কিরকম প্রকৃতির, তার প্রকৃতিটা তদন্তকারী কর্মকর্তা বুঝতে পারে নাই। সদিয়া হচ্ছে তার চরিত্র সন্দেহজনক চরিত্র। তাহলে পুলিশের পদিয়া হচ্ছে আমাদের পরিচিত চোর, দস্যু বা ডাকাত। আর নিদিয়া হচ্ছে নির্দিষ্ট কোনো বাসস্থান নেই বা ভবঘুরে। আর সদিয়া হচ্ছে সন্দেহজনক চরিত্র। তাহলে পনিশ, এই তিনটা পয়েন্ট আমরা পাইছি পনিশ দিয়া, পনিশ এই নামটা দিয়া। আর অভ্যাসগত মদ্যপ, সে আসলে মদ্যপান করে, সে অভ্যাসগত মদ্যপ, এটা তার চরিত্র, এটা তার পরিচিতি বহন করে, এটা চার্জশিটের পেছনের কথায় লেখা থাকে। এটা এটা আলাদা, পুরোটাই একটা বিষয়। আর এই যে বয়কারে বে তালিব সহযোগনা আকার বেশ উচ্চারণ করা যাবে না। হ্যাঁ, উচ্চারণ করা যাবে না, বুঝছেন না হয়তো? এটা এটা কি জিনিস বুঝছেন তো? মানে খারাপ চরিত্রের মহিলা, আমরা অন্যভাবে বলি এই শব্দটা না বইলা, খারাপ চরিত্রের মহিলা, এটাও পিছনের পাতায় আমাদের লিখতে হয়। ঠিক আছে? আর যদি সে সৎ চরিত্র হয়ে থাকে, সৎ চরিত্র দিকের থাকে, তার পিছনে সৎ চরিত্র লিখতে হবে, সৎ চরিত্র। আর পরিচয় জানা নাই, আসলে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে কোনোভাবে তার পরিচয় জানতে পারছে না, তাহলে তার পরিচয় জানা নাই। তাহলে চার্জশিটে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে আমার মনে হয় আমি বুঝাইতে পারছি। বাবি মুলা খায়, কনিষ অভ্যাসগত মদ্যপ, বয়াকারে বে তালিবাস আকার মানে খারাপ চরিত্রের মহিলা, ও সৎ চরিত্রের পরিচিতি জানা নাই। আমি বুঝাইতে পারছি? এটা দিয়ে আপনি চার্জশিটে কি কি বিষয় লিপিবদ্ধ থাকে, কি কি বিষয় অন্তর্ভুক্ত করতে হয়, শুধুমাত্র এই ট্রিক্সটা দিয়ে আপনি একবারে ডিটেলস মনে রাখতে পারবেন আজীবন, লাইফ গ্যারান্টি। কি সহজ হয়ে গেছে না অনেকটা? হুম, যদি বুঝেন খুব ভালো লাগে। এই যে সানি লাভ ব্রেক দিয়ে ফেলছে, মানে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমি অনুপ্রাণিত হই আসলে, আপনাদের যখন কোনো একটা বিষয় খুব ভালো লাগে, আমার কাছে মনে হয় যে না, তাদের জিনিসটা খুব ভালোভাবে রিসিভ করতে পারতেছে। তাহলে আমি আমার উপস্থাপনাটা বা ভালো না লাগলেও সেটাও আমি ইমপ্রুভ করার চেষ্টা করি, ভালো লাগলেও আমি নিজেকে আরো আপডেট করার চেষ্টা করি, আপনাদের কিভাবে খুব সহজে ব্রেনে গেঁথে দিতে পারি। কারণ আপনারা বাংলাদেশ পুলিশের প্রথম ট্রিক্স ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মের সক্রিয় সদস্য। আপনারা ডে বাই সেটা কিন্তু আমার বিশ্বাস উপলব্ধি করতেছেন। খুব সহজভাবে বিষয়গুলা, কঠিন বিষয়গুলো আমি কিভাবে সহজভাবে শেখাই, আমি নিজে যেভাবে শিখি, নিজে যেভাবে মনে রাখি, ঠিক সেই প্রসেসেই আমি আপনাদের মনে রাখার চেষ্টা করি।
আচ্ছা, এখন আমরা দ্বিতীয় যে ট্রিক্সটা আছে এটাতে আমরা চলে যাব। এটাতে চলে যাওয়ার আগে আপনার একটা বিষয় একটু বলে নিই। ওই ফাইনাল রিপোর্টে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে, ফাইনাল রিপোর্টের সাথে কি কি বিষয় সংশ্লিষ্ট থাকে, এটা তো আমার জানার প্রয়োজন। চাষির এটা জানলাম, ফাইনাল রিপোর্টে কি কি বিষয় বা সংশ্লিষ্ট থাকে। আপনি মনে রাখবেন, কোন মামলার তদন্তকারী কর্মকর্তা যখন মামলার তদন্তে সাক্ষ্য প্রমাণ না পায়, তখন তার যে বিষয়বস্তুগুলা, এই বিষয়বস্তুগুলা সংশ্লিষ্ট বিষয়াদি অবশ্যই সে 5 কপিতে লিপিবদ্ধ করে। ফাইনাল রিপোর্ট কয় কপিতে? ফাইনাল প, ফাইনাল প ফা, ফাইনাল এখানে প উচ্চারণ আছে, ফাইনাল, এই ফাইনাল, তাহলে পতে 5, 5 কপিতে কি করে লিপিবদ্ধ করেন। তাহলে ফাইনাল রিপোর্টটা 5 কপিতে লিপিবদ্ধ করেন। ঠিক আছে, এটা একটা বিষয় আপনি মনে রাখতে পারেন। এবং এই ফাইনাল রিপোর্টের আপনার 8 নং কলামে সুস্পষ্টভাবে ওই তদন্তকারী কর্মকর্তা এই চূড়ান্ত রিপোর্টটা কি ধরনের রিপোর্ট, এটা কি সত্য না মিথ্যা, এটা কি তথ্যগত ভুল না আইনগত ভুল না আমলের অযোগ্য, এটা ওই 8 নং কলামে সুস্পষ্টভাবে বর্ণনা দিয়ে থাকেন। ঠিক আছে, তাহলে চূড়ান্ত রিপোর্টের সংশ্লিষ্ট বিষয় কি কি, এক্ষেত্রে 5 এবং 8, 8 নম্বর কলামের বিষয়টা আপনি তুলে দেবেন। এটুকু লিখলি ইনাফ। আমি বুঝাইতে পারছি ভাই? ওকে, আর কিছু লাগবে না এখান থেকে। এরপরে আসেন, এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ফৌজদারি কার্যবিধির যে দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ করে গেছেন অন্তর্বর্তীকালীন সরকার 173 ক, 173 খ। এই বিষয়ের বিস্তারিত আলোচনা শুধুমাত্র একটা ট্রিক্সের মাধ্যমে শিখব। শুরুতে আমরা এখন দ্বিতীয় সেশনে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রদান সম্পর্কিত বিষয় এবং আপনার ওই তদন্ত সম্পর্কিত বিধান, তদন্তকারী কর্মকর্তার তদন্ত কার্যক্রম সম্পর্কিত যে বিধান আছে এই সম্পর্কিত আলোচনা মূলত 173 ক, 173 খ ধারায় বর্ণনা করা হয়েছে। তাহলে প্রথম যে কনসেপ্টটা নেওয়ার প্রয়োজন আমাদের, সেটা হচ্ছে কি 173 ক ধারায় বলা হয়েছে কি সম্পর্কিত বিষয়, অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রদান সম্পর্কিত বিষয়। অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রদান 173 ক, এটার মধ্যে 3টা কথা আছে। 173 ক এর 1 ধারা, আবার 2 ধারা, 3 ধারা, 3টা কথা। আর 173 খ তদন্ত সম্পর্কিত যে বিধান আছে এই বিধান সম্পর্কিত বিষয়ে 7টা কথা আছে। 173 খ 1, 2, 3, 4, 5, 6, 7, এই পর্যন্ত এই কনসেপ্টটা আগে মাথায় ঢুকান। এটুকু বুঝছেন কিনা কল্পনা করেন। 173 কি ক 1, 2, 3, তিনটা উপধারা। আর 173 খ এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা উপধারা। এই পর্যন্ত আমরা বুঝছি কিনা? আর 173 ক 1, 2, 3 বলা হয়েছে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রদান সম্পর্কিত বিষয়। আর 173 খ এর 1 থেকে 7 উপধারায় বলা হয়েছে তদন্ত সম্পর্কিত বিধান। এটুকু আমাদের ব্রেনে ঢুকছে কি না, এটুকু ঢুকলে আমি সামনে ফরওয়ার্ড হইতে পারবো। ওকে, এটুকু যদি ঢুকে আমরা এখন সামনে ফরওয়ার্ড হই। না প্যারা মনে হচ্ছে? প্যারা মনে হলে তাহলে বাদ দিই। কারো প্যারা মনে হচ্ছে? না, আজকে একটু আলোচনা করেন, পরবর্তীতে ভালো লাগবে আর কি। আচ্ছা, চলবে স্যার। মহসিন বলছে চলবে। ঠিক আছে, যদি এনার্জি থাকে আমি চালাইতে রাজি আছি। এখন এই যে ট্রিক্সটা, যদি খাতা কলম থাকে আপনি ট্রিক্সটা লিখতেও পারেন। এই যে আমি যে লিখছি, অন্তরের তদন্তে প্রমাণ না থাকলে নতুন করে ভাবি। তাহলে অন্তরের তদন্তে প্রমাণ না থাকলে নতুন করে ভাবি। ঠিক আছে, এই যে কথাটা, এটা হচ্ছে 173 ক।
অন্তরের তদন্তে প্রমাণ না থাকলে নতুন করে ভাবি। দেখছেন, আপনাদের জন্য আর কত ইজি করে দিব, তারপর যদি আপনারা মনে রাখতে পারেন এটা আপনাদের ব্যর্থতা হবে। অন্তরের তদন্তে প্রমাণ না থাকলে নতুন করে ভাবি। তাহলে অন্তরের তদন্তে এটা হচ্ছে 173 শর্ট হাইফেন ক এর এক উপধারা, আর এটা হচ্ছে প্রমাণ না থাকলে 173 শর্ট হাইফেন ক এর 2 উপধারা, নতুন করে ভাবি এটা হচ্ছে 173 শর্ট হাইফেন ক এর 3 উপধারা। তাহলে 3টা উপধারা আমি আপনাদের শিখাই ফেলছি, এবং বিশ্লেষণটা বুঝাই দিচ্ছি। অন্তরের তদন্তে প্রমাণ না থাকলে নতুন করে ভাবি, এই কথাটা মনে রাখতে পারবেন না ভাই? কি একজন লেখেন তো 173 শর্ট হাইফেন ক মানে বোঝানো হয়েছে অন্তরের তদন্তে প্রমাণ না থাকলে নতুন করে ভাবি। এই কথাটা মনে রাখবেন, জাস্ট এই কথাটা। অন্তরের তদন্তে প্রমাণ না থাকলে নতুন করে ভাবি, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন প্রদান সম্পর্কিত এই 3টা কথা এটার মধ্যে নিহিত আছে। অন্তরের তদন্তে প্রমাণ না থাকলে নতুন করে ভাবি, ভেরি গুড। এটা হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধির যে 2য় সংশোধন অধ্যাদেশ আছে 173 শর্ট হাইফেন ক 2025 সংশোধন অধ্যাদেশ, এই ক এর 1 উপধারা 2 উপধারা 3 উপধারা। অন্তরের তদন্তে প্রমাণ না থাকলে নতুন করে ভাবি, ভেরি গুড। এখন দেখেন অন্তরের তদন্তে বলতে কি বোঝানো হয়েছে। অন্তরের তদন্তে বলতে বোঝানো হয়েছে অন্তর্বর্তীকালীন যে তদন্ত প্রতিবেদন আছে, এই তদন্ত প্রতিবেদনটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনি যে মামলা তদন্ত করেন, আমরা তো আজকে আলোচনা করতেছি আমরা সবাই তদন্তকারী কর্মকর্তা, আপনি মামলা তদন্তকারী কর্মকর্তা, আপনি মামলা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেন, কিন্তু এখানে বলা হয়েছে প্রতিবেদন দাখিল করার পূর্বে আপনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি করতে পারবে, অন্তর্বর্তীকালীন ওই প্রতিবেদন, এই তদন্ত প্রতিবেদন দাখিল করার পূর্বে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন আপনাকে দাখিল করার নির্দেশ দিতে পারবে। তাহলে অন্তরের তদন্ত হচ্ছে কি, অন্তরের তদন্ত মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন। এই অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিবেন কে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাহলে অন্তরের তদন্ত দিয়ে বোঝানো হয়েছে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনের নির্দেশ দিবেন, কে দিবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কাকে দিবেন, তদন্তকারী কর্মকর্তাকে। এখন এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষটা এখানে কি, এটা আগে বোঝার বিষয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষটা এখানে হচ্ছে জেলার ক্ষেত্রে পুলিশ সুপার, মেট্রো এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার। এই 2 পদমর্যাদার যে কর্মকর্তা থাকবে তারা তদন্তকারী কর্মকর্তাকে ওই মামলা সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত শেষ করার পূর্বেই অন্তর্বর্তীকালীন প্রতিবেদন, যে প্রতিবেদনটা দিবে এটাই মূলত অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন, এটা নির্দেশ দিতে পারেন। আচ্ছা, এই বিষয়ে আমরা কথা না বলি। তাহলে আমরা 173 শর্ট হাইফেন ক এর 1 হচ্ছে অন্তরের তদন্ত। অন্তরের তদন্ত বলতে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন নির্দেশ দিবেন। এটা কাকে দিতে পারেন, কারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে জেলার ক্ষেত্রে পুলিশ সুপার, মেট্রোর ক্ষেত্রে পুলিশ কমিশনার, বা এই সমপদমর্যাদার পুলিশ অফিসার। আমরা তদন্তকারী কর্মকর্তা, আমরা তদন্ত করতেছি, আমাকে নির্দেশ দিবে, আপনাকে নির্দেশ দিবে। নির্দেশ যেটা, যে এখানে আমার কথা আছে, এখানে এটা বলে না, এটা বুঝে নিতে হবে। আপনার যেই মামলাই হোক, মানে যে কোনো একটা মামলা আগে আপনাকে নির্দেশ দিতে হবে, আপনার ইচ্ছাকৃতভাবে দেওয়ার দরকার নাই। এটা মানে বোঝানো হয়েছে, উল্লেখ নাই, ইচ্ছাকৃতভাবে আপনি যেচে দিবেন না। আচ্ছা, তাহলে আমরা 173 ক এর 1টা বুঝতে পারছি না ভাই, অন্তরের তদন্ত মানে কি? ওকে, তাহলে আমরা 173 এর শর্ট হাইফেন ক এর 1টা বুঝতে পারছি। আর প্রমাণ না থাকলে, এখন এই যে আমরা প্রতিবেদনটা দিলাম, এই প্রতিবেদনটা আবার পুলিশ সুপার বা পুলিশ কমিশনার বা সমপর্যায়তার কর্মকর্তা এই প্রতিবেদনটা আবার পর্যালোচনা করবে। পর্যালোচনা করে যদি দেখে আসলে প্রমাণ ঘটনার মধ্যে এই আসামিগুলা জড়িত নাই মনে হয়, তখন বিজ্ঞ আদালতে উনি আবার ওই তাদেরকে অস্থায়ী
অব্যাহতি দেওয়ার জন্য আদেশ দিতে পারবেন। বিজ্ঞ আদালতে মানে বিজ্ঞ আদালতের মানে আদেশ তো উনি দিবেন না, বিজ্ঞ আদালত আদেশ দিবেন। ওনাদেরকে এই বিষয়টা অবহিত করতে পারবেন। তখন বিজ্ঞ আদালত তাদেরকে কি করতে পারবে? কি করতে পারবে? অব্যাহতি দিতে পারবে বিজ্ঞ আদালতের আদেশে। তাহলে আমরা প্রমাণ না থাকলে কি করণীয় বিষয় এটা বুঝলাম। আবার নতুন করে ভাবি, নতুন করে ভাবা হচ্ছে ৩, প্রমাণ না থাকলে এটা হচ্ছে ২, এটা হচ্ছে ১ উপধারা, এটা হচ্ছে ২ উপধারা, এই নতুন করে ভাবি এটা হচ্ছে ৩ উপধারা ১৭৩ সরাইফেন কয়ের। নতুন করে ভাবার বিষয়টা হচ্ছে যদি আপনার মামলা তদন্ত শেষে পরবর্তীতে আবার যদি মনে হয় যে যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে অস্থায়ীভাবে যে আসলে তারা মামলার সাথে জড়িত আছে মর্মে প্রতীয়মান হচ্ছে, তাহলে তাদেরকে আবার ইনক্লুড করা যাবে, অন্তর্ভুক্ত করে প্রতিবেদন দাখিল করা যাবে। এটাই হচ্ছে নতুন করে ভাবার বিষয়। তাহলে ১৭৩ সরাইফেন ক ১ ধারা, ১৭৩ সরাইফেন ক এর ২ ধারা, ১৭৩ ক এর সরাইফেন ক এর ৩ ধারা। অন্তরের তদন্তে প্রমাণ না থাকলে নতুন করে ভাবি, এই বিষয়টা দিয়ে আমি ১৭৩ সরাইফেন ক এর ৩টা বিষয় বুঝাইছি। আপনারা কি ক্লিয়ার করে বুঝতে পারছেন ভাই? কে কে বুঝছেন? ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন। বাকিরা বুঝতে পারেন নাই? ভিডিও দেখে নিন ভাই, সমস্যা নেই। বাকিরা বুঝতে না পারলেও সমস্যা নেই, দেখে নিন, তো অ্যানালাইসিস করি। তাহলে আমরা ১৭৩ সরাইফেন ক এর ১, ২, ৩ তিনটা বিষয় বুঝছি। ১৭৩ ক এর ১ আবার একটু বলি, যারা বুঝেন নাই তাদের জন্য বলি, একটু ধীরে ভাবে বলি। ১৭৩ এর সরাইফেন ক এর ১ ধারায় বলা হয়েছে এই যে অন্তরের তদন্ত বলতে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন। আপনি মামলা তদন্তকারী কর্মকর্তা, আপনি তদন্ত শেষের আগে প্রতিবেদন দাখিল করার পূর্বে আপনার কাছে পুলিশ সুপার, পুলিশ কমিশনার ওই মামলা সম্পর্কে প্রাথমিক একটা রিপোর্ট ওনাকে দিতে হবে। উনি এটা নির্দেশ দিতে পারেন। তো উনাকে দিলেন, দুয়ে উনি এটা পর্যালোচনা করে দেখলেন যে এই আসামিটার সাথে জড়িত নাই মনে হচ্ছে। এই মতামত আবার বিজ্ঞ আদালতে উনি দাখিল করবেন। বিজ্ঞ আদালত এই মতামতের ভিত্তিতে তাদেরকে আবার অব্যাহতি দিতে পারেন। ১৭৩ এর ২ এ। ১৭৩ এর ৩ এ হচ্ছে অস্থায়ীভাবে যাদের অব্যাহতি দিচ্ছে ২ এ, ৩ এ আইসা মামলা তদন্তকারী কর্মকর্তা শেষে দেখলো যে না তারা আসলেই জড়িত আছে, তখন তাদেরকে আবার অন্তর্ভুক্ত করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করতে পারবেন। এই হচ্ছে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন সম্পর্কিত বিষয়। আমি মনে হয় বুঝাইতে পেরেছি আপনাদের। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা পড়ব তদন্ত সম্পর্কিত বিধান। এই দেখেন তদন্ত সম্পর্কিত বিধান, এটা আমাদের ১৭৩ সরাইফেন খ। এখানে বলা হয়েছে ৬০ দিনে না হলে সময় বাড়ে। তদন্ত সম্পর্কিত বিধান আমরা পড়ব। ৬০ দিনে না হলে সময় বাড়ে, ব্যাখ্যা না দিলে বদলি। ৬০ দিনে না হলে সময় বাড়ে, ব্যাখ্যা না দিলে বদলি, সাক্ষী অবহেলায় শাস্তি। ৬০ দিনে না হলে সময় বাড়ে, ব্যাখ্যা না দিলে বদলি, সাক্ষী অবহেলায় শাস্তি। ৬০ দিনে না হলে সময় বাড়ে, ব্যাখ্যা না দিলে বদলি, আর সাক্ষী অবহেলায় শাস্তি। বোর্ডের লেখা বোঝা যায় না? আপনারা স্পষ্ট বুঝতে পারতেছেন না? রেসপন্স করেন। হ্যাঁ, বোঝা যায় স্যার। ঠিক আছে, ঠিক আছে স্যার বোঝা যায় কিন্তু সম্পূর্ণটা আসতেছে না। আচ্ছা, সম্পূর্ণ আসতেছে না? বুঝি নাই কথাটা, সম্পূর্ণ কি আসতেছে না বোর্ডের লেখাটা? না স্যার সম্পূর্ণ একটা সাইড আসে না স্যার, ওই যে প্রমাণ না থাকার এর পরের সাইডটা স্যার আসতেছে না। আচ্ছা, তোমার ঠিক আছে, ৬০ দিনের না সমস্যা নাই, হয়ে এই সমস্যা নাই, সাইডটা আমি আসে করে না। দিচ্ছি। তাহলে যে জুম আউট ৬০ করে দিনে নেন, দেখা যাবে না। ১৭৩ জুম সরাইফেন আউট করেন। ক্ষয়ের ১ উপধারা হচ্ছে এটা ৬০ দিনে। আর আমরা না হলে
ঠিক আছে, না হলে যে সময় বাড়ে এটা আমরা নিলাম 2, সময় বাড়ে 3, 4, সময় বাড়ে 3, ব্যাখ্যা 4, না দিলে বদলি 5, সাক্ষী 6, অবহেলায় শাস্তি 7। এই হচ্ছে 7টা কথা। ঠিক আছে, এখন দেখেন বুঝাই দিই। 60 দিনে আপনার বলা হয়েছে যে 60 দিনের মধ্যে আপনার তদন্ত কার্যক্রম সমাপ্ত করতে হবে। আপনি তদন্তকারী কর্মকর্তা, আপনাকে বলা হয়েছে 60 দিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করা লাগবে। না হলে আপনি কেন শেষ করতে পারলেন না এটার যৌক্তিক কারণ লিপিবদ্ধ করে বিজ্ঞ আদালতে আপনার প্রতিবেদন দাখিল করবেন। এটা বলা হয়েছে আপনার 2 সময় বাড়ানোর জন্য। 3 এসে ওই ম্যাজিস্ট্রেট আবার আপনার সময়টা বিশ্লেষণ করবে ও আপনার প্রতিবেদনটা বিশ্লেষণ করে মনে করলে সময় বাড়ায়া দিতে পারবে। তারপরে আপনি এই সময় বাড়ানোর পরেও আপনি তদন্ত কার্যক্রম শেষ করতে পারলেন না, এক্ষেত্রে আপনি ব্যাখ্যাও প্রদান করলেন না, চাইলে এসা ব্যাখ্যাও প্রদান করলেন না, কেন আপনি পারলেন না। এটা যদি আপনি না করেন তাহলে আপনার এসিআর এর মধ্যে এই যে ব্যাখ্যা প্রদান না করলে আপনার এসিআর এর মধ্যে আপনার এসিআর এর মাধ্যমে আপনার বিভাগীয় ব্যবস্থা গ্রহণ সহ এসিআর ও আপনার বিষয়টা নোট দিবে। ব্যাখ্যা প্রদান না করলে বদলি, বদলি বলতে আপনাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অন্য নতুন কর্মকর্তা নিয়োগ করে এই তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। 5 না দিলে বদলি বলতে বুঝাইছে ওই তদন্তকারী কর্মকে বাদ দিয়ে আরেকজনকে বদলি বলতে এটা বোঝানো হচ্ছে, না দিলে যে বদলি, এটা হচ্ছে 5। আর 6 হচ্ছে সাক্ষী। ওই যে ধরেন আপনি দিছেন এই 4 ব্যাখ্যাটা দিছেন, ব্যাখ্যা দেওয়ার পরে আদালত মনে করতেছে আসলে ওইখানে যেই রিপোর্টটা দিছে এই রিপোর্টের প্রেক্ষিতে ওই যে আসামিদের তথ্যপত্র আছে এই তথ্যপত্র বিশ্লেষণে ওইখানের একজন আসামিকে রাজসাক্ষী করা প্রয়োজন। সাক্ষী বলতে এখানে রাজসাক্ষী বোঝানো হয়েছে, রাজসাক্ষী করা প্রয়োজন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে। এটা হচ্ছে রাজসাক্ষীর বিষয়টা হচ্ছে 6, বোঝা গেছে। আর 7 হচ্ছে অবহেলায় শাস্তি। আপনি মনে করতে আপনার তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনার অবহেলা আছে, আপনার গাফিলতি আছে, বা আপনি এই আসামিকে সাক্ষী হিসেবে দেখাইছেন, এই ধরনের ত্রুটি আপনার মধ্যে বিদ্যমান থাকলে আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা নেওয়া যাবে। এই হচ্ছে 7। তাহলে এই যে ট্রিকটা 60 দিনে না হলে সময় বাড়ে, ব্যাখ্যা না দিলে বদলি, সাক্ষী অবহেলায় শাস্তি, এটা মনে রাখলে এই পুরা 173 এর খর যে 7টা উপধারা আছে এই 7টা উপধারার বিষয়বস্তু আপনি ক্লিয়ার ভাবে মনে রাখতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি ভাই? আবার রিপিট করে দেব, সমস্যা নাই, জাস্ট এখান থেকে আপনাদের ধরে ধরে বুঝাইলাম আর কি। তাহলে 173 এর কতে আমরা শর্ট ইভেন্ট কতে 3টা বিষয় জানছি, 3টা বিষয় একটা ট্রিকের মাধ্যমে শিখছি। সেটা হচ্ছে কি, অন্তরের তদন্তে প্রমাণ না থাকলে, অন্তরের তদন্তে প্রমাণ না থাকলে নতুন করে ভাবি, এটা দিয়ে শিখছি আমরা 3টা পয়েন্ট, 3টা উপধারা। আর এখন আমরা শিখছি 60 দিনে না হলে সময় বাড়ে, 60 দিনে না হলে সময় 60 দিনে না হলে সময় বাড়ে, আর ব্যাখ্যা না দিলে বদলি, সাক্ষী অবহেলায় শাস্তি। এটার বিশ্লেষণকে আবার আবার বুঝাই দিব, আবার একবার বলবো কিনা একটু রিপিট করেন। জি স্যার, বলেন স্যার আবার। আচ্ছা, আর কেউ আবার আবার একটু কনসেপ্ট ক্লিয়ার করে দিব। আচ্ছা, এখন ফাইনালি কনসেপ্টটা ক্লিয়ার করে দিই আপনাদের, মনোযোগ দিয়ে শুনেন। 60 দিনে না হলে সময় বাড়ে, 60 দিনে না হলে সময় বাড়ে, এই কথাটা কিন্তু আপনি কয়েকবার মুখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? 60 দিনে না হলে সময় বাড়ে, ব্যাখ্যা না দিলে বদলি, আর সাক্ষী অবহেলায় শাস্তি। তাহলে 60 দিনে না হলে সময় বাড়ে, ব্যাখ্যা
না দিলে বদলি আর সাক্ষী অবহেলায় শাস্তি। না, ঘুম আসছে না, চোখে একটু ইয়া লাগতেছে, লাইটের আলোটা বেশি ইয়া লাগছে। বলতেছি কি, 60 দিনের না হলে সময় বাড়ে, ব্যাখ্যা না দিলে বদলি আর সাক্ষী অবহেলায় শাস্তি। এই কথাটা দিয়ে আপনি তদন্ত সম্পর্কিত যে বিধান আছে এই আমাদের অধ্যাদেশের 2025-এর দ্বিতীয় সংশোধন অধ্যাদেশের, এখানে 7টা ধারা উপধারা আপনি মনে রাখতে পারেন। সেটা কিভাবে একটু প্রুফ করি। 60 দিন, একজন তদন্তকারী কর্মকর্তাকে তার তদন্ত কার্যক্রম শেষ করার জন্য 60 দিন ধার্য করা হয়েছে। 60 দিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। তাহলে 60 দিনে যদি না পারে, এটা একের কথা। দুই উপধারায় তাহলে অবশ্যই তার সময় বৃদ্ধি করার জন্য ম্যাজিস্ট্রেট বরাবর বা বিজ্ঞ আদালত বরাবর আবেদন করতে হবে, যৌক্তিক কারণ লিপিবদ্ধ করে। 2 এবং এটার অনুলিপি ঊর্ধ্বতন যে অফিসার, তদারকি যে অফিসার, তাকেও একটা দিতে হবে। 3 এসে ওই আদালত এটা পর্যালোচনা করবে, পর্যালোচনা করে দেখে যদি মনে করে যৌক্তিক তার এটা সময় বাড়ানো যায়, তখন সময় বাড়াইতে পারবে। সময় বাড়াইলে সেই সময়ের মধ্যে সে তদন্ত কার্যক্রম শেষ যদি না করতে পারে, 4 এসে ব্যাখ্যা প্রদান করতে হবে। যদি ব্যাখ্যা প্রদান না করে, তাহলে সেক্ষেত্রে 4 উপধারায় তার স্থলে অন্য একজনকে, অন্য তদন্তকারী কর্মকর্তাকে এটা বিষয়টা দায়িত্ব বুঝাই দেওয়ার বিধান আছে। আর এবং তার বিরুদ্ধে এসিআর এর নোট দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। 4 এর মধ্যে স্পষ্ট করছে। 5 এ সে আবার বলছে, যদি সে ওই ব্যাখ্যা দেয় এবং 4-5 এর বিষয়টা এই বিষয়টাই গেছে। আর ব্যাখ্যা দেওয়ার পরে যদি বিজ্ঞ আদালত মনে করে যে এই আসামিদের যে তথ্যপত্র আছে, এখান থেকে একজন আসামিকে রাজসাক্ষী করলে মামলার সুষ্ঠু তদন্ত এবং বিচারিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হবে, তখন একজনকে রাজসাক্ষী করতে পারবে 6 উপধারায়। আর সাথে বলছে, আপনি তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনি যে আসামি তারে সাক্ষী করছেন, তাহলে সাক্ষী অবহেলা করছেন, সাক্ষী অবহেলা করলে আপনার শাস্তি পাবেন, আপনার দায়িত্ব কর্তব্য সুষ্ঠুভাবে সম্পাদন করেন নাই, এক্ষেত্রে আপনার শাস্তির কথা বলা হয়েছে 7 উপধারায়। এই হচ্ছে মূল কনসেপ্টটা ভাই। তাহলে 173-এর ক্ষয়ের 1, 2, 3, 4, 5, 6, 7 এই একটা ট্রিক্সের মাধ্যমে আপনি মনে রাখতে পারেন। ট্রিক্সটা কি? 60 দিনের না হলে সময় বাড়ে, 60 দিনের না হলে সময় বাড়ে, ব্যাখ্যা না দিলে বদলি আর সাক্ষী অবহেলায় শাস্তি। ঠিক আছে? এটাই ভাবে একটু আয়ত্ত করতে হবে। এই কথাটা আয়ত্ত করলেই তো আপনার পুরা আপনার আরেকটা কথা যেটা বলছি যে অন্তরের তদন্তে প্রমাণ না থাকলে নতুন করে ভাবি, ওইটা হচ্ছে 173-এর কয়ের আলোচনা। আর 173-এর ক্ষয়ের আলোচনা হচ্ছে এটা। ওখানে 3টা উপধারা, এখানে হচ্ছে 7টা উপধারা। আচ্ছা, আজকে অনেক সময় নিয়ে ফেলছি এবং কারণ সময় নিছি আপনাদের এই কারণেই, আপনাদের এই পুরো 173-এর যে নারী নক্ষত্র আছে, সকল কিছু বিচার বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খভাবে ট্রিক্সের মাধ্যমে, বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে আপনাদের ব্রেনে গেঁথে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। আমি জানি না আমি কতটুকু পেরেছি, আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার বিশ্বাস যারা মনোযোগ দিয়ে শুনছেন, শেষ পর্যন্ত ছিলেন, তারা উপকৃত হয়েছেন এবং এই পিডিএফ পাওয়ার পরে আরো বেশি উপকৃত হবেন। সাথে ভিডিওটা দেখে অবশ্যই দিব, রেকর্ড তো অবশ্যই দিব। সবাইকে আজকের মতো এইখানেই ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সবাই খুব বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, দায়িত্ব এবং নিজের কর্তব্য সঠিকভাবে পালন করুন, নিজের কর্মস্থলে নিজের ইমেজ বৃদ্ধি করুন এবং সম্মানের সাথে চাকরি করুন। স্যার একটু কথা বলতাম।